যা সর্বনাশ করেছে মমতা ব্যানার্জি। ওই যে পঞ্চায়েতের মেম্বার হয়ে মারপিট করছে তো, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমিতি জেলা পরিষদের মেম্বার হয়ে মারপিট করছে তো, ওই মেম্বারও আর রাখবে না মমতা ব্যানার্জি, এই সমস্ত লাঠিয়াল বাহিনী করে রেখে দেবে। কারণ নতুন ওবিসি লিস্ট যা করেছে, এই নতুন ওবিসি লিস্টেও আগামী দিনে ভোটে দাঁড়ানোর ক্ষমতাও ধ্বংস করে দিচ্ছে। নওশাদ সিদ্দিকী তারা আগামী দিনে যাতে ভোটে দাঁড়াতে পারে তার জন্য আবার সুপ্রিম কোর্টে মামলা করেছে, ওরাই আবার নওশাদ সিদ্দিকীদের উপর আক্রমণ করছে। কি বলছি বুঝতে পেরেছেন? ওবিসি সংরক্ষণ হয় তো জানেন তো ভোটের সময়, সেটাও ধ্বংস করে দিয়েছে, ওটাও ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ আগামী দিনে ওই প্রধান উপপ্রধান মেম্বার যে দুটো চারটে খুঁজে পাচ্ছিলেন, সেটাও রাস্তাটাও মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, যে আজকে লাঠি নিয়ে আমাদের কর্মীদের উপরে চড়াও হচ্ছে, তাকেও বলছি আপনার বাড়ির ছেলে মেয়েটা একটু একটু পড়াশোনা করছে, হায়ার এডুকেশন যদি নিতে চাই, যে সংরক্ষণ প্রথা আছে সেই সংরক্ষণ প্রথায় আর আপনি পাবেন না। মমতা ব্যানার্জি আপনাকেও অভিশাপ দিচ্ছে আর আপনার হাতে লাঠি তুলে দিচ্ছে, নওশাদ সিদ্দিকীদের দিকে তেড়ে যেতে বলছে। কিন্তু যে হাতে আপনি নওশাদ সিদ্দিকীদের দিকে তেড়ে আসছেন, ওই হাতটা মেয়েটার মাথায় রেখে, বাড়ির ছেলেটার মাথায় রেখে একবার ভাবুন যে আপনার ছেলেটা, আপনার মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গেলে সংরক্ষণের কোথায় কি আর সুবিধা পাবে? তো শুধু তাই নয়, চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণ ছিল, আপনার বাড়ির আপনার ছেলের, সবার জন্য এটা বলছি আমি, ছেলে মেয়েরা নিজেদের প্রচেষ্টায় ডিগ্রি অর্জন করার পরে চাকরির পরীক্ষা যখন বসছে, পরীক্ষা দিচ্ছে, লিস্টে আর নাম আসছে না, তাহলে বলুন এটা মমতা ব্যানার্জি দ্বিচারিতা করেছে। কিন্তু আমরা একবারের জন্য কি বলছি, আমাদের প্রতিবাদ কি শুধু তৃণমূল ছেড়ে এটা নয়, বরঞ্চ আমাদের প্রতিবাদ মমতা ব্যানার্জি নতুন ওবিসি সার্টিফিকেট দিয়ে মুসলমানদেরকে যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে, এটা প্রত্যাহার করতে হবে। বারবার চিৎকার করেছি, গত কয়েকদিন আগে মমতা ব্যানার্জি স্বয়ং স্বীকার করেছে নতুন ওবিসি লিস্টে ক্ষতি হচ্ছে, আমি পুনরায় নতুন লিস্ট তৈরি করব। তবে একটা কথা বলি, নতুন বছরের যদি নতুন সরকার আসলে তৈরি করব, এই গল্প যদি শোনাই এই ফাঁদে পা দেবেন না। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরেই বিধানসভায় দাঁড়িয়ে আনএডেড মাদ্রাসাদের জন্য 55 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং ওগুলোকে এডেড করা হলো। এডেডরা যা সুযোগ সুবিধা পায়, ওই আনএডেড গুলো এরপর থেকে সব পাবে বলে গল্প শুনিয়েছিল, অনেকে বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, 22টা রাত আজকে এই কনকনে ঠান্ডায় কলকাতার শর্ট লেগে ওই আনএডেড মাদ্রাসার টিচার গুলো ওখানে আন্দোলন বসেছে। আপনারা শুনলে অবাক হবেন, যারা আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছেন তাদেরকেও বলছি, আপনার বাচ্চাগুলো কিন্তু আনএডেড মাদ্রাসাতে যায়, খোঁজ নিয়ে দেখুন স্কুলের পাশে কুকুরের বাচ্চা থাকলে মমতা ব্যানার্জি নির্দেশ দিচ্ছে তাদের খাবারের ব্যবস্থা হবে। কিন্তু এই তৃণমূলের নেতাদেরকেও বলছি, আপনার বাচ্চারা যে আনএডেড মাদ্রাসায় গিয়ে যায়, ওই আনএডেড মাদ্রাসার বাচ্চাগুলোকেও মিড ডে মিল দিচ্ছে না। একটু ভাবার চেষ্টা করুন, কেন আইএসএফ কে আটকানোর চেষ্টা করছে? আইএসএফ পয়েন্টে কথা বলছে, কুকুরের বাচ্চাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা হলো, আপনার বাচ্চাকে কিন্তু মিড ডে মিলের ব্যবস্থা দিচ্ছে না। এটা স্পষ্ট ভাষায় বলছি, গায়ে লাগলেও কিছু করার নেই। নিশ্চিতভাবে আপনার বাচ্চার থেকেও কুকুরের বাচ্চার দাম মমতা ব্যানার্জির কাছে বেশি। খারাপ লাগছে, কিচ্ছু করার নেই। আমার বাস্তব কথা বলছি, স্কুলের ধারে যে কুকুরের বাচ্চা থাকে, তো ওদেরকে একবেলা খাবার দিতে হবে মিড ডে মিল থেকে, তার নির্দেশনা মমতা ব্যানার্জি দপ্তর দিচ্ছে, স্কুল এডুকেশন দপ্তর দিচ্ছে। আর আপনার আমার বাচ্চাগুলো যেগুলো আনএডেড স্কুলে পড়ে, আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, সেইখানে মিড ডে মিল দীর্ঘদিন ধরে চাইছে, দিচ্ছে না। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির কাছে আপনার বাচ্চার থেকেও কুকুরের বাচ্চার গুরুত্ব বেশি। সেই জন্য কুকুরের বাচ্চাগুলোকে আপনার মিড ডে মিল দিলেও আপনার বাচ্চাকে মিড ডে মিল দেওয়ার কোনো ভাবনা নেই। আপনার বাচ্চার মানে যারা আজকে আমাদের গতকাল থেকে আমাদের কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে, তাদের অনেকের সন্তান দেখবেন আনএডেড গুলোতে পড়ে।
বুঝতে পারছেন আমি কি বলছি? লাঠি নিয়ে আপনি আমাদের দিকে তেড়ে আসছেন। আমরাই আপনার সন্তান যদি মিড ডে মিল পাই তার কথা বলছি, আপনার সন্তান ব্যাগ পাই তার কথা বলছি, আপনার সন্তান জুতো পাই তার কথা বলছি, আপনার সন্তান কিভাবে ইউনিফর্মটা পাবে তার কথা বলছি। আর আপনি আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছেন। না, আমাদের থেকে বোকা আর কি আছে? আমি ওর হয়ে কথা বলছি, কিন্তু ও তো অবুঝ, ওকে এগুলো বোঝানো হয়নি, ওই জন্য লাঠি নিয়ে তেড়ে আসছে। আর আমি এগুলো বোঝাবার চেষ্টা করছি। আপনার কষ্ট করে মেহনত করে আপনি আমি আমরা বাচ্চাটাকে বড় করলাম। নতুন মমতা ব্যানার্জি যে সার্টিফিকেট দিয়েছে, কেমন সার্টিফিকেট জানেন? মেসিকে দেখার মতো। আপনারা অনেকে টিকিট কেটেছিলেন, টিকিট নিজের ঘাটের টাকা দিয়ে টিকিট কাটলেন, মেহনতের টাকা দিয়ে টিকিট কাটলেন, টিকিট চেক হলে স্টেডিয়ামের মধ্যে ঢুকলেন, মেসিকে দেখতে পেলেন না। এই নতুন যে সার্টিফিকেট দিয়েছে এটা আপনার কাগজ। পরীক্ষায় বসলেন, টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলেন, পরীক্ষায় বসলেন, পাস করলেন, চাকরি আপনি পাবেন না। কিন্তু আপনার হাতে সার্টিফিকেট আছে, সংরক্ষণ কোটাতে আপনি অ্যালাউ হচ্ছেন না। আপনার হাতে টিকিট ছিল, আপনি মেসিকে যেমন দেখতে পেলেন না, নেতা কেতারা ঘিরে রেখে দিয়েছিল। নতুন যে সার্ভে করে ওবিসি লিস্ট বানিয়েছে, এই ওবিসি লিস্ট এমন বানিয়েছে যে আপনি আর চাকরি পাবেন না। তারপরে পয়েন্ট কি আছে? ফেক এসটি এসসি সার্টিফিকেট। আমাদের পশ্চিম বাংলায় একটা সরকার চলছে না, একটা সার্কাস চলছে। আপনারা অবাক হবেন, সরকার চলছে না, সার্কাস চলছে। কেন বলছি? মমতা ব্যানার্জি বলছে মুসলমানরা আমি থাকতে তোমাদের কিছু হতে দেব না। মুসলমানদের প্রিয় গ্রন্থ কোরআন শরীফের উপরে যখন বাজে মন্তব্য করলো, কোরআন শরীফ নাকি শয়তান দ্বারা লিখিত, এত চরম মন্তব্য করলো। আপনি আমার যারা মুসলমান সমাজের মানুষ, আপনারা ভালো করে জানেন দিনের কোন মানুষ দ্বারা কোরআন শরীফ লিখিত নয়, সৃষ্টিকর্তার নির্দেশে অবতীর্ণ হয়েছে, সেটা সংকলন করা হয়েছে। চরম ভাবে তাহলে গালিটা কোথায় দিল? এত ভয়ঙ্কর কথা মুসলমান সমাজ সম্পর্কে যে কথা বললো, শুধু মুসলমানকে আঘাত দিল না, আর্টিকেল 25 কে আঘাত দিল। দুটো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লেগে যেতে পারত, হিংসা হতো, এলাকায় মারামারি হতো, এমন মন্তব্য করেছে। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষজন ধৈর্যের পরীক্ষা দিয়ে আইনি লড়াইয়ের দিকে গিয়েছে। আমি এটাকে ধন্যবাদ, স্যালুট জানাচ্ছি। কিন্তু আপনারা বলুন, মমতা ব্যানার্জির কাজ কি হতো? যে কথা বলেছে তাকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া। একবার ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিলে দ্বিতীয়বার বলার সাহস পেত না। আজকে যারা লাঠি নিয়ে, আজকে যারা আইএসএফ এর পতাকা ছিঁড়েছেন, আজকে যারা আইএসএফ এর ব্যানার ছিঁড়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা, অন্তত আপনাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সম্প্রদায়ের, আপনারা যার কথা শুনে আজকে ব্যানার ছিঁড়লেন, আমাদের কর্মীদের উপর আক্রমণ করলেন, তাদেরকে একবার প্রশ্ন করুন, হ্যাঁ তোমাদের কথা শুনে তো আমি এই ছেলেগুলোকে মারলাম, ব্যানার ছিঁড়ে দিলাম, পতাকা ছিঁড়ে দিলাম, আসতে দিচ্ছিলাম না প্রোগ্রামে, রাস্তা ব্লক করে রাখলাম, এক মাচার ধারে মাচা তৈরি করে পাড়ার মোড়ে এমন ভিড় তৈরি করেছো যাতে অন্য কেউ না আসতে পারে, ভয়ের পরিবেশ তৈরি করলাম তোমাদের কথা শুনে। কিন্তু ভাই দিনের শেষে তো আমি মুসলমান, আমার কোরআন শরীফকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে এত বাজে মন্তব্য করলো ওই বড় নেতাটা, বিজেপির নেতা, আবার তৃণমূলের নয়, বিজেপির বিরুদ্ধে নাকি মমতা ব্যানার্জি সত্যিকারের লড়াই করে। তাহলে ওই বিজেপি নেতার বিরুদ্ধে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে কি ব্যবস্থা গ্রহণ করলো, এটা অন্তত জানাও। পারবে তো এটা জিজ্ঞাসা করতে? মাইকের আওয়াজ যাচ্ছে, আমার বক্তব্য ওই বন্ধুরাও শুনছেন, আর রেকর্ড পরে শুনবেন। সেই বন্ধুদেরও বলবো, যা করেছেন তো নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন ভালো করেছেন কি খারাপ করেছেন, এটা অন্তত জিজ্ঞাসা করুন। আমি আপনাদের বলছি, এখন পর্যন্ত পুলিশকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেয়নি। পুলিশের কিছু দোষ নাই, পুলিশ রেডি আছে, ধরবে, জেলের ভাত খাওয়াবে। আমাদের পুলিশ রেডি আছে, আমাদের পুলিশ যথেষ্ট, কিন্তু পুলিশের কম সংখ্যা, কম। একটা পুলিশ 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করছে, 8 ঘন্টা ডিউটি করার নিয়ম। তারপরেও এরা রেডি আছে, অন্যায়কে এরা প্রশ্রয় দেবে না, কিন্তু এদেরকে করতে দিচ্ছে না। তাই এদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, পুলিশকে সবসময় সহযোগিতা করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন।
ফেক এসটি এসসি সার্টিফিকেট। পশ্চিম বাংলায় 22% এসসি ভাইদের জন্য সংরক্ষণ। 100 জন সরকারি চাকরি করলে 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী 22 জন এসসি কমিউনিটির হবে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, খাতাই কলমে 22 জন এসসি চাকরি পেলেও প্রকৃত এসসি কতজন পাচ্ছে? এসসির নামে জল মিশিয়ে দিয়ে, পানি মিশিয়ে দিয়ে নন এসসিরা চাকরি করে নিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। আমাদের লড়াই সংগ্রাম যেমন জারি থাকবে ওয়াকফকে বাঁচানোর জন্য, আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য। আপনারা জেনে রাখুন, এই তৃণমূলের আমলে ওয়াকফ যেমন চুরি হচ্ছে, মন্দিরের নামে অনেক সম্পত্তি উৎসর্গ আছে সেটাও চুরি হচ্ছে। এই সরকারের আমলে দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ হয়েছে সেটাও চুরি হচ্ছে। তাই আমাদের কাজ কি থাকবে? ওয়াকফ সম্পত্তি যেমন ফিরিয়ে নিয়ে আসবো, দেবদেবীর সম্পত্তি ফিরিয়ে নিয়েছে দেবদেবীর নামে যেটা আছে তুলে দেবো, মন্দিরের সম্পত্তি ফিরিয়ে নিয়েছে মন্দির কমিটির হাতে তুলে দেবো, মসজিদের সম্পত্তি ফিরিয়ে নিয়েছে মসজিদ কমিটির হাতে তুলে দেবো। এটা আইএসএফ এর প্রতিজ্ঞা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিজ্ঞা। এত বড় অপদত্ত, 22 জন দলিত চাকরি পাওয়ার কথা, 22 জন প্রকৃত পাচ্ছে না, অন্যজন চাকরিটা খেয়ে নিচ্ছে। এটা বন্ধ করার জন্য আমাদের লড়াই সংগ্রাম। আপনারা শুনলে অবাক হবেন, এসটি সার্টিফিকেট কারা? এসটি কারা? শিডিউল ট্রাইব, যারা আদিবাসী তারা এসটি। তো এসটিদের পশ্চিম বাংলায় 1 কোটি এসটি সমাজের মানুষ নাই, 1.5 কোটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। অর্থাৎ 50 লক্ষের অধিক কি করেছে? একটা প্রবাদ কথা আছে জানেন তো, প্রচলিত প্রবাদ, দুধে পানি মিশানো হয়েছে। আর এই তৃণমূলের আমলে পানিতে দুধ মিশানো হচ্ছে। কি বলছি বুঝতে পেরেছেন? 1 কোটিও আদিবাসী নয়, 1.5 কোটি আদিবাসীদের সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? প্রকৃত যারা আদিবাসী তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তারা কোটাতে সংরক্ষণ পাচ্ছে না। তাই আমাদের এই মঞ্চ থেকে আজকে আমরা আওয়াজ তুলছি যে এগুলোকে বন্ধ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের যে সমস্যা, পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে, লাশ হয়ে বাড়ি ফিরছে। মমতা ব্যানার্জির কোনো কথা আছে? আর মমতা ব্যানার্জি তার দলের লোককে দিয়ে আইএসএফ আটকানোর চেষ্টা করছে। এই প্রশ্নটা বিজেপিকে করতে পারত। এই প্রশ্নটা বিজেপি প্রোগ্রাম হলে কোনোদিন তারা ডিস্টার্ব করেছে আপনারা দেখেছেন? বিজেপি প্রোগ্রাম করবে কোনো ডিস্টার্ব নেই, আইএসএফ প্রোগ্রাম করলে ডিস্টার্ব করতে হবে কেন? আইএসএফ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, সরকারি কর্মচারীদের দিয়ে বৃদ্ধির কথা বলে, পুলিশের শূন্যপদ বৃদ্ধির পূরণের কথা বলে, বেকারত্ব ঘোচানোর কথা বলে, শিক্ষিত যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিতে হবে তার কথা বলে, কৃষকের আয় বাড়ার কথা বলে, মায়েদের 1200 টাকা 1000 টাকায় লক্ষ্মীর ভান্ডার নয়, মাসে গেলে 5000 টাকা দিতে হবে তার কথা বলে, তার পরিবর্তে অল্প কাজ বুঝে নিতে হবে, মায়েদের নিরাপত্তার কথা ভাবে বলা হয়। ওই জন্যই আইএসএফ কে আটকাও। উড়িষ্যায় বিজেপি শাসিত রাজ্য সরকার চলছে, কিভাবে খুন হয়ে ফিরে আসতে হচ্ছে দেখেছেন? মার খেয়ে ফিরে আসতে হচ্ছে। রাজ্য সরকারের কোনো হেলদোল আছে? কেন হেলদোল নাই? মারটা খাচ্ছে কে? দলিত। মারটা খাচ্ছে আদিবাসী, মারটা খাচ্ছে মুসলমান। যাক না, মার ওরা খাক, ওরা মার খাচ্ছে খাক, ওই জন্য দিদির কোনো সারা পড়েনি। কিন্তু এটাকে বন্ধ করতে হবে কি হবে না? বন্ধ করা যায় কিনা, দুটো বিষয়। বন্ধ করতে হবে, আর বন্ধ কিভাবে করবে প্রথমটা হলো, দ্বিতীয়টা কিভাবে করবে, দুটো রাস্তা। প্রথম রাস্তা হচ্ছে উড়িষ্যা সরকারকে, আমার পশ্চিম বাংলা সরকার একটা চিঠি করা দরকার যে আপনার রাজ্যে যে পরিযায়ী শ্রমিকগুলো আছে, অর্থাৎ বাঙালি কর্মরত যে শ্রমিকগুলো আছে, তাদের উপরে অত্যাচার হিংসা বন্ধ করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে। আর যদি নিতে অক্ষম হয়, সক্ষম না হয়, একটা বার্তা দিয়ে দেওয়া, উড়িষ্যাতে পশ্চিম বাংলা থেকে 20,000 শ্রমিক কাজ করে, মাত্র 20,000 শ্রমিক উড়িষ্যাতে কাজ করে। আর উড়িষ্যা থেকে 3 লক্ষের অধিক শ্রমিক বাংলায় এসে কাজ করে, রুজি রুটি হয়। উড়িষ্যায় তাদের পরিবার আছে, পরিবারের মুখে অন্ন তুলে দেয়। তাহলে আমার পশ্চিম বাংলা সরকার যদি একথা বলে, যদিও আমি ইনক্লুসিভে বিশ্বাসী, আমি ইনক্লুসিভে বিশ্বাসী, বাংলার মাটিতে, আমি বাংলার সম্প্রীতির মাটিকে আমি সবসময় আঁকড়ে ধরে রাখতে চাই, কিন্তু সোজা আগুলে না ঘি উঠলে আগুলে একটু বেঁকাতে হয়। আমার রাজ্য সরকার যদি এতটুকু কথা বলে, আপনি 20,000 বাঙালি শ্রমিককে
নিরাপত্তা দিতে পারছেন না, আমি 3 লক্ষ উড়িয়া শ্রমিককে নিরাপত্তা দিচ্ছি। নিরাপত্তা কারা দিচ্ছে? আমাদের এই পুলিশ ভাইরা। আমরা নিরাপত্তা দিচ্ছি, আমরা আগলে ধরে রেখেছি। যদি আমার রাজ্য সরকার এতটুকু কথা বলে, ঠিক আছে আমি 20,000 বাঙালি শ্রমিককে ফিরিয়ে নিয়ে আসছি, আপনি আপনার 3 লক্ষ উড়িয়া শ্রমিককে বাপাস রিটার্ন করে নেন, আর অত্যাচার হবে? হবে অত্যাচার? কারণ কি? 20,000 ফিরিয়ে নিয়ে 3 লাখ ফেরত নেওয়ার কথা বলছে। 3 লাখ মানে পরিবার পিছু যদি 4 জন ধরি, 3 4 12 লক্ষ উড়িষ্যার মানুষ ক্ষিপ্ত হবে উড়িষ্যা সরকারের উপরে। 12 লক্ষ উড়িষ্যার মানুষ ক্ষিপ্ত হবে কার উপরে? উড়িষ্যা সরকারের উপরে। গদি টলমলে হয়ে যাবে। বলবে আগে আগে পুলিশকে, থানাগুলোকে বলে দাও, একটা বেটা যদি বাঙালি শ্রমিকদের দিকে চোখ তুলে তাকায়, অন্যায় কাজ করে, ধরে জেলের মধ্যে ভরে দেবো। তাহলে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হবে কি বন্ধ হয়ে যাবে? কিন্তু মমতা ব্যানার্জি এটা করছে। আর আজকে যারা লাঠি দিয়ে ছোটাছুটি করছো, ব্যানার ছিঁড়েছো, পতাকা ছিঁড়েছো, নিশ্চিতভাবে জুয়েল শেখকে, জুয়েল রানাকে খুন করেছে। যদি আপনার মন না কাঁদে, তাহলে আমাকেও দুঘা মেরে নিন। জুয়েল রানাকে খুন করেছে জানেন তো, 19 বছরের ছেলেটি। যদি আপনাদের না মন কাঁদে, তাহলে আমাকেও পর্যন্ত দুঘা পিটিয়ে নিয়ে, তাহলে যেন আপনার মধ্যে আর মানবতা নামক কিছু জিনিস নাই। মহারাষ্ট্রে বীরভূমের ছেলে সোমনাথ দেবনাথের গলা কেটে উড়িয়ে দিয়েছিল। যদি তাকে দেখে আপনার মনটা না কাঁদে, আসুন আমাকে দুঘা মেরে নিন। আপনার মধ্যে মানুষত্ব নাই, শেষ হয়ে গেছে। সাবির মল্লিক হরিয়ানাতে গোমাংস আছে মিথ্যা অপবাদে পিটিয়ে মেরে দিল। পরে কি দেখলাম? গোমাংস ছিল না, রিপোর্ট যেটা এসেছে উড়ে বাসন্তীর ছেলে। যদি না আপনার মন টাকাতে ওকে খুন করেছে, আপনার বাড়িতেও পরিবার পরিজন আছে, ওরও পরিবার পরিজন আছে। চলে যান আফরাজুল, কি নৃশংস ভাবে খুন করলো। যদি আপনার না মন টাকাতে, চলে যান বাঁকুড়াতে হেমন্ত রায় কেরলে কাজে গিয়েছিল 2019 সালে, লাশ হয়ে বাড়ি ফিরেছে। এই ধরনের শয়ে শয়ে আছে। যদি আপনার মনটা না কাঁদে ওই লাশগুলো দেখে, তাহলে আপনি আমাকে দুঘা মারুন। আর যদি আপনার মধ্যে মানবতা থাকে, মানুষত্ব থাকে, তাহলে আফরাজুলের জন্য কষ্ট হবে, হেমন্ত রায়ের জন্য কষ্ট হবে, সাবির মল্লিকের জন্য কষ্ট হবে, সোমনাথ দেবনাথের জন্য কষ্ট হবে, জুয়েল রানার জন্য কষ্ট হবে। যদি মানবতা আপনার মধ্যে থেকে থাকে, ন্যূনতম যদি মানসিকতা আপনার ঠিক থাকে, আপনার যদি কষ্ট লেগে থাকে, তাহলে আপনি লাঠি নিয়ে ছুটে আসার আগে একবার ভাববেন ওদের উপরে অত্যাচার বন্ধের জন্য। আমাদের তো সরকার, আমার তো নেত্রী কিছু বলছে না। যাদের পিছনে আমরা লাঠি নিয়ে ছুটে যাচ্ছি, ওদের উপরে না অত্যাচার হয়, ওই জন্য অন্তত তারা রাস্তায় দাঁড়িয়ে গলাটা তো ফাটাচ্ছে। এরপর থেকে একটু ভেবে চিন্তে কাজ করবেন, অনুরোধ করছি। কটা বাজে গো? আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, 3টে আমি কথা বলে শেষ করব। প্রথম কথা, প্রশাসনের বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করবেন, আইন হাতে কেউ তুলে নেবেন না। অনুরোধ এটুকু করছি, প্রশাসনের বন্ধুদেরকে সহযোগিতা করবেন। মাথায় থাকবে তো ভাই? টিট ফর ট্যাট কথা আছে, কিন্তু এখানে হলে ক্ষতিগ্রস্ত মানুষই হবে। দ্বিতীয় কথা, আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। শিক্ষার অভাবের জন্য হিংসার দিকে ঠেলে দিচ্ছে। যে হিংসা করতে আসছে হোশ নাই, অবঘাতে লাগলে যদি ক্ষতি হয়ে যায়, মাথাটা যদি ফেটে যায়, 307 হয়ে যাবে। আর আল্লাহ মাফ করুন, সৃষ্টিকর্তা ক্ষমা করুন, যদি যাই এক্সপায়ার হয়ে যায়, তাহলে বসিরহাট কোর্ট জেলের মধ্যেই থাকতে হবে। হোসনাই 302 খাবে। এই জন্য এদেরকে অশিক্ষিত করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী। এই দুই দল মিলে, দুজন মিলে পশ্চিমবাংলার হিন্দু মুসলমানকে শোষণ করার চেষ্টা করছে। অনুরোধ করছি আপনার ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। 3 নম্বর হচ্ছে, রাজনৈতিক সৌজন্যতা হারাবেন না। বুথের মানুষদের বলবো, কোনদিন দেখেছেন শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী, দিলীপ ঘোষ, ফিরহাদ হাকিম, মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী, সূর্যকান্ত মিশ্র, অভিষেক ব্যানার্জি মারপিট করছে নিজেদের মধ্যে? কোনদিন দেখেননি, আমার মনে হয় দেখবেন না আপনারা। কিন্তু আমরা কি দেখছি? আমরা ডেঙ্গিতে কে আইএসএফ করে, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ছেন। কেন আপনারা মারামারিতে জড়াচ্ছেন? আর
আপনাদের দলের সর্বোচ্চ নেতারা দেখুন এসি রুমে বসে চা খাচ্ছে। আপনাদের ন্যূনতম যদি লজ্জা থাকে আপনারা আপনাদের যারা মারপিট করার কথা বলবে তাদেরকে বলবেন দাদা এসে আপনি দুঘা শুরু করুন, আমরা ছগা দেবো। দেখবেন দাদা দিদি আসবে না, কারণ দাদা দিদি ভালো করে জানে আমি যদি জড়িয়ে যাই আমার নামে এফআইআর হয়ে গেলে 307 ধারা যদি লেগে যায়, আমার পাসপোর্ট রেনুয়াল থেকে শুরু করে বছরে বছরে বিদেশে যে একটা করে ট্রিপে যাই সেখানে যাওয়াতে অনেক অসুবিধা হবে, আমার বিপদ হয়ে যেতে পারে। আবার কেউ যদি মারা যায় তাহলে আমি ফেসে যাব, আমাকে জেলে থাকতে হবে। সেই জন্য কোনো দাদা দিদি হিংসায় জড়াই না। দাদা দিদিদের চামচা যেগুলো আছে, চারানার নেতা আছে, যাদেরকে যখন ইচ্ছা দল বার করে দেয়, যখন ইচ্ছা ঢোকায়, তারা দেখুন আজকে হই হই করছে। মিনাখাতে একটা বড় নেতা ছিল, প্রচুর হিংসা করত, তার নাম নিচ্ছি না, নামের আগে পরে তিনি আবার হাজি লাগিয়ে ঘুরতেন। আজকে সেই হাজি সাহেবের অবস্থা দেখুন কোন তলে নিতে চলে গেছে। হাজি সাহেবের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে, এখন গরু ছাগল ওই দিকে হাজি সাহেবের দিকে তাকাচ্ছে না। কিন্তু হাজি সাহেবের হাতে যখন ক্ষমতা ছিল গরু ছাগলকে এক ঘাটে পানি খাওয়ার চেষ্টা করেছিল, অনেক অন্যায় করেছিল। তাই এতটুকুই বলছি, কে কখন কোথায় থাকে, কার ক্ষমতা আপ হবে কার ক্ষমতা ডাউন হবে কেউ বলতে পারবে না। কালের ক্রমে আজকে যে নিচে আছে কালকে সে উপরে উঠবে, আবার কালের ক্রমে উপরে যে আজকে আছে আগামী কাল সে নিচে নামবে। সুতরাং উপরে থেকে কি ক্ষমতা উপভোগ করে কি ব্যবহার করছো, কালকে যখন তুমি আগামীতে যখন তুমি নিচে নামবে তোমার সাথে কিন্তু সেটা গ্রামের মানুষ ট্রিট করবে, এটা মাথায় রাখে এলাকার মানুষ ট্রিট করবে। তুমি আজকে ক্ষমতার মসনদে আছো, ক্ষমতার মধ্য গগনে আছো, তুমি যদি মান ক্ষমতাটাকে সঠিকভাবে ব্যবহার করো, আগামী দিনে তোমার হাতে ক্ষমতা না থাকলেও গ্রামের মানুষ তোমাকে শ্রদ্ধার নজরে দেখবে। আর তুমি যদি মনে করো ক্ষমতার মধ্য গগনে আছি, মানুষকে মানুষ ভাববো না, প্রশাসনকে জোর করিয়ে অন্যায় করব, আগামী কাল কিন্তু তোমার জায়গা ওই শাহজাহান শেখের পাশে হবে, এটা মাথায় তুমি কিন্তু রেখে দাও। তখন হয়তো তোমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার যে ভাইজান একটু দেখুন হয়েছে, তৃণমূলের ছেলেরা জেল খাটছে, বিজেপির সাথে ঝামেলা, সিপিএম এর সাথে ঝামেলা। আমি জেলে গিয়ে দেখেছি অনেককে ছাড়িয়েছি, তৃণমূল আর পাত্তা দেয়নি, দেখেছে জেলে ভাইজান হাউমাউ করছে। নাম্বার দিয়ে এসেছি, পরিবারের লোক দেখা করতে আসলে বলেছি আমার সাথে দেখা করতে বলবে, দেখা করেছে। তৃণমূলের অনেক নেতাকে জেল থেকে নওশাদ সিদ্দিকী ছাড়িয়েছে, অন্যায় ভাবে তাদেরকে ফাঁসিয়ে দিয়েছিল। এখনো কাজ চলছে, এই পার্টি নওশাদ সিদ্দিকী করে। ভোট হলে দেবেন, ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। চোখ কান খুলে চলুন। ভোটের জন্য আপনার পাড়াতে মারপিট করবেন, আর কলকাতায় সন্ধ্যার পরে টিভির সামনে বসে ফেস পাউডার টেস্ট পাউডার মেখে বলবে এটা হয়নি সেটা হয়নি। অমুক অমর রাহে বলবে বছরে একটা দিন, বাকি কেউ কবরে গেল, কেউ শ্মশানে গেল, নাহলে কেউ বসিরহাট জেলে জীবনটা ধ্বংস হয়ে গেল। এই হিংসায় আপনারা জড়াবেন না, এইটুকু অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই, যারা এত বাধা বিপত্তির পরেও এই এত সংখ্যায় মানুষ এসে উপস্থিত হয়েছেন। আপনাদের লড়াইকে কুর্নিশ জানাই, আপনাদের সিদ্ধারাকে স্যালুট জানাই, আমরা নেতৃত্বদের ধন্যবাদ জানাই, বিধানসভা নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই, সর্বোপরি প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো।